নমস্কার, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। আজকে কথা বলে নেব বিশিষ্ট আইনজীবী শামীম আহমেদের সঙ্গে। শামীমদা, আপনাকে স্বাগত জানাই। তবে বিশিষ্ট আইনজীবী না বলে বিশিষ্ট গোয়েন্দা বলবো কি না ভাবছিলাম, কারণ যে মামলাটা নিয়ে আমরা প্রাথমিকভাবে কথা বলবো, আমরা আজকে তিলোত্তমার পরিবারের আইনজীবী শামীম আহমেদ নাকি সরকারকে কোর্টরুম থেকে বিপাকে ফেলা নাস্তানাবুদ করা শামীম আহমেদ, নাকি তার আরও একটি অন্য অবতার শামীম আহমেদ, যিনি কি না তহবিল তছরুফের মামলা করছেন। তো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শামীমদা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের 2 কোটি টাকার একটা ফান্ড, ইউনিভার্সিটি ফান্ড থেকে কল্যাণীতে বসবাসকারী একজনের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। এ তো ফেলুদা বা ব্যোমকেশের কাছে যাওয়া উচিত ছিল। আপনি কীভাবে দেখছেন বিষয়টা? আমি শুরুতেই বলে নিই যে আমি একজন সাধারণ আইনজীবী, যে দেশের সংবিধানকে মানি, আর এই সংবিধান দেশের আইনের ব্যাখ্যা করার চেষ্টা করি আদালতে গিয়ে। আমি আশা করি যে আমার দেশের নাগরিক যারা আছেন তারা সবাই সংবিধানের বিধি মেনে, আইন মেনেই চলবেন। যারা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার দায়িত্বে আছেন তারাও, তাদের উপরে দায়িত্ব আছে সংবিধানের বিধি মেনে এবং দেশের আইন মেনে রাষ্ট্র পরিচালনা করা। তারা সে কাজ করবেন, আর তারা যদি সে কাজ করেন সুষ্ঠুভাবে, তাহলে আমাদের কাজ অপেক্ষাকৃত কমবে। একদমই তাই, কিন্তু কমছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে বর্ধমান বিশ্ববিদ্যালয়টা চাঞ্চল্যকর অভিযোগ যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে 2 কোটি টাকা, 1,97,00,000 টাকা কি তার একটু বেশি একজন ব্যক্তির কাছে সেটা ট্রান্সফার হলো। বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন, একটু ডিটেল করুন প্লিজ। দেখুন, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি বলতে আমরা এতদিন পর্যন্ত জানতাম যে শিক্ষাক্ষেত্রে নিয়োগ হবে, সেই নিয়োগের জন্যে যারা এই স্বচ্ছতার সঙ্গে নিয়োগ পদ্ধতি মেনে নিয়োগ করবেন তারা ঘুষ নিয়ে সেটাকে অপরিচ্ছন্ন করছেন, টেন্টেড করছেন। আর এখন জানতে পারছি শিক্ষা অঙ্গনে চুরি। এ কথা বলতে হচ্ছে এই কারণে খুব দুর্ভাগ্যের, এবং সেটা বিশ্ববিদ্যালয় লেভেলে তাদের যে ফান্ড আছে, বিশ্ববিদ্যালয়ের ফান্ড, সেই ফান্ড কিভাবে খরচ হবে সেই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইন আছে, তাদের অ্যাক্ট আছে, তাদের স্ট্যাটিউট আছে, তাদের রেগুলেশনস আছে। সেগুলোকে বুড়ো আঙুল দেখিয়ে আমার কাছে যা নথি এসছে, সেই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, সেই বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসার তারা সই করছে এবং ফিক্সড ডিপোজিট ভাঙছে, যেগুলো সব প্রিম্যাচিওর। ইউকো ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, দুটো ব্যাংক থেকে আমরা নথি সংগ্রহ করেছি। ইউকো ব্যাংকের অভিযোগ করার পদ্ধতি বেশ সন্দেহজনক। সেন্ট্রাল ব্যাংক পুলিশ অভিযোগ নেয়নি বলে আদালতে গিয়ে মামলা করেছে, তারপরে আমরা জানতে পারছি। শুধু এইটুকুই বলবো, অত্যন্ত দুর্ভাগ্যজনক। যে টাকা শিক্ষা ক্ষেত্রে ব্যয় হওয়ার কথা, যে টাকা দেশের সাধারণ যারা শিক্ষা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ে যায়, যারা শিক্ষা ওখানে প্রদান করার জন্য সেই বিশ্ববিদ্যালয়ে কাজ করেন, তাদের খাতে ব্যয় হওয়ার কথা, সেই টাকা যাচ্ছে চোরেদের পকেটে। আমরা এরকমটাও জানতে পারছি যে, শুনেছি ফিনান্স অফিসার নাকি পরে দাবি করেছেন যে সই তার নয়। সেটাও যদি হয়ে থাকে তাহলে তো ইউনিভার্সিটির ভিজিলেন্সের একটা খুব সেভিয়ার একটা গ্যাপ থেকে যাচ্ছে সেখানে। আচ্ছা, আপনি বলুন তো, আমার বাড়িতে চুরি হচ্ছে, তাহলে থানায় অভিযোগ করতে যাবে কে? আমি যাব। তদন্ত চাইবে কে? আমি চাইব। যে ভদ্রলোক আদালতে মামলা করেছেন তিনি একজন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কর্মী, রিটায়ার, অবসরপ্রাপ্ত। এখন এই অবসরপ্রাপ্ত কর্মী, তিনি তার বিশ্ববিদ্যালয়কে ভালোবাসার জায়গা হিসেবে এখনও মনে করেন এবং সেই বিশ্ববিদ্যালয়কে বাঁচানোর তার তাগিদ এখনও আছে। তাই সে আদালতে মামলা করে বলছে যে এই বিষয়ে তদন্ত হওয়া প্রয়োজন, এই টাকা কোথায় গেছে সেখান থেকে রিকভার হওয়া প্রয়োজন এবং বিশ্ববিদ্যালয়ের ফান্ডটাকে আবার যাতে ফেরত আসে তার ব্যবস্থা করা প্রয়োজন, যারা অপরাধী তাদের ধরা প্রয়োজন। এই যে কথাগুলো ইনি দাবি করছেন, এই দাবিটা করার কথা কার? বিশ্ববিদ্যালয়, অবশ্যই। এবং
আমাদের দেশের যে আইন আছে সেই আইনে এই ধরনের ফ্রডুলেন্ট ট্রানজাকশান হলে ব্যাংকের দায়িত্ব হচ্ছে ইডিকে ইনফর্ম করা। তাহলে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয় নিজের কাজ করেনি এবং একটা পেপার ওয়ার্ক করে একটা আই ওয়াশ করার চেষ্টা করেছে। সদিচ্ছার সম্পূর্ণ অভাব আছে। আজও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে যেভাবে এই মামলা কন্টেস্ট করছে তাতে বোঝা যায় যে বিশ্ববিদ্যালয় আমাদের এই মামলা করাটাকেও ভালোভাবে গ্রহণ করেনি। যদি এটাও বুঝতাম যে আমরা মামলা করার সঙ্গে সঙ্গে আমাদের যে প্রার্থনাগুলো আদালতের কাছে করেছি সেই প্রার্থনাগুলো মেনে নিয়ে বিশ্ববিদ্যালয় তদন্তকে সহযোগিতা করত এবং নিজেরাও দাবি করতো হ্যাঁ একটা নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন, এবং যাদের নামে অভিযোগ উঠেছে, প্রমাণ তো এখনও নিশ্চয়ই হয়নি, যাদের নামে অভিযোগ উঠেছে সেই রেজিস্ট্রার, সেই ফিনান্স অফিসার বা প্রাক্তন যে ভাইস চ্যান্সেলর যার থাকাকালীন এইসব ধরনের ঘটনা ঘটেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমরা তদন্ত করব, বিভাগীয় তদন্ত করব। ক্রিমিনাল ইনভেস্টিগেশন হচ্ছে, একই সঙ্গে বিভাগীয় তদন্ত করা যে এই ধরনের অভিযোগ কেন উঠছে, আপনি দায়িত্বে ছিলেন। তাহলে আমাদের যে বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয়ে আইন মেনে রেজিস্ট্রার কী কাজ করবে, ভাইস চ্যান্সেলর কী কাজ করবে, ফিনান্স অফিসার কী কাজ করবে লিখে দেওয়া আছে। তাদের দায়িত্ব হচ্ছে এগুলো রক্ষণাবেক্ষণ করা, রক্ষিত হয়নি। আমি যদি তর্কের খাতিরে ধরে নিই যে তিনি চুরি করেননি, তাহলেও তার দায় থেকে যায়, কারণ রক্ষা করার দায়িত্ব তার ছিল, তিনি রক্ষা করতে পারেন একেবারেই। তাহলে সেই জায়গা থেকে তো বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কমিটির প্রাইমারি দায়িত্ব ছিল প্রিলিমিনারি এনকোয়ারি করে প্রত্যেককে শোকজ করে সাসপেন্ড করা। একেবারেই তাই। এখনো পর্যন্ত প্রত্যেকে বহাল তবিতে কাজ করছে। ফলে বিশ্ববিদ্যালয়ে সদিচ্ছা নেই এবং বিশ্ববিদ্যালয়ের যারা কর্তৃপক্ষ, যারা পরিচালনার দায়িত্বে আছেন, তাদের যে সহযোগিতায় এই ধরনের তছরূপ হয়নি এ কথাও বলা যায় না। ফলে এই তদন্ত যদি করতে হয়, এখন আদালত নির্দেশ দিয়েছেন ইডিকে রিপোর্ট ফাইল করতে, ইডি তার তদন্তের রিপোর্ট ফাইল করবে, সিআইডিও তদন্ত করছে, সিআইডি তার তদন্তের রিপোর্ট ফাইল করছে আদালতে। আগামী দিনে এইসব তদন্তকারী সংস্থাগুলো সম্পর্কেও আমাদের কোনো ভরসা নেই। ব্যক্তিগত হচ্ছে আইনজীবী হিসেবে আমার যে অভিজ্ঞতা কদিনের, এই কয়েক বছরের, তাতে আমার দিন দিন বিশ্বাস কমেছে। ফলে তারাই প্রমাণ করতে পারে যে তাদের বিশ্বাস কীভাবে তারা ফেরত করাতে পারে, সাধারণ মানুষের বিশ্বাস, আত্মবিশ্বাস ফিরতে পারে, তাদের সেই তদন্তের মধ্যে দিয়ে তারা প্রমাণ করতে পারে। আগামী দিন সেটাই আমরা অপেক্ষায় আছি। তদন্তকারী সংস্থার ওপর বিশ্বাস অবিশ্বাসের প্রসঙ্গে অবশ্যই তিলোত্তমার প্রসঙ্গ খুব স্বাভাবিকভাবেই চলে আসবে। তার আগে আমার এই বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে যেটা শেষ জানার, সেটা হলো আপনাদের আগামী হিয়ারিং সম্ভবত 27 তারিখ। এটা তো অ্যাজিউম করা কোনোভাবেই সম্ভব না, প্রশ্ন করাটাও বোকা বোকা শোনায়, কিন্তু তবুও মেরিট অনুযায়ী আমি জিজ্ঞেস করছি ঠিক কী জায়গায় এখনও বিষয়টা দাঁড়িয়ে আছে। দেখুন, আদালতের নির্দেশে ইডি এবং সিআইডি দুজনেই রিপোর্ট ফাইল করছে। আমি আশা করছি সিআইডি দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করবে এবং সেই তদন্ত আই ওয়াশ করা তদন্ত হবে না, শুধুমাত্র পেপার ওয়ার্ক হবে না। যারা কালপ্রিট, যারা অভিযুক্ত, তাদেরকে সবাই আইনের আওতায় নিয়ে আসবে। আর যদি সেটা না নিয়ে আসে তাহলে পরবর্তী যে আইনের পদক্ষেপ তা আমরা নেব। আচ্ছা, একই সঙ্গে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, তাদের দায়িত্ব এই ধরনের ফিনান্সিয়াল স্ক্যাম হলে তা তদন্ত করা, তারাও রিপোর্ট ফাইল করবে, দেখি তারা কি করে। একেবারেই তাই। এরপরে চলে আসবো তিলোত্তমার প্রসঙ্গে, কারণ অত্যন্ত মর্মান্তিক একটি বিষয় তো নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। আপনি পরিবারের আইনজীবী, ঠিক কী জায়গায়, মানে আমরা জানি সঞ্জয়ের ফাঁসির রায় হয়েছে, তার বিরুদ্ধে সিবিআই আদালতে গিয়েছেন, রাজ্য সরকার আদালতে গিয়েছেন, আপনাদের তদন্তকারী সংস্থাগুলোর ওপর, মানে প্রাথমিকভাবে কলকাতা পুলিশ, তারপরে সিবিআই, অভিজ্ঞতা কী? আজকে যেখানে দাঁড়িয়ে আছি আমরা, এই অভিজ্ঞতার প্রশ্ন এলে আমি দুটো ভাগে ভাগ করছি। দেশব্যাপী এবং দেশের বাইরেও মানুষ রাস্তায় নেমেছে বিচারের দাবিতে। যেদিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আমরাই মামলা ফাইল করেছিলাম, আমরা দাবি করেছিলাম আদালতের কাছে, বাবা মায়ের পক্ষ থেকে, একটা নিরপেক্ষ তদন্তকারী অফিসারদের টিম তৈরি করে দেওয়া হোক
পরিবার কখনো সিবিআইয়ের দাবি করেনি। আদালতে আরও 2টি মামলা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হয়েছিল। 3টি মামলার শুনানির শেষে আদালত মনে করেন যে একটি বাইরে তদন্তকারী সংস্থা দরকার, যেহেতু কলকাতা পুলিশের এগেনস্টে সরাসরি অভিযোগ উঠছে, সেক্ষেত্রে সিবিআইকে দায়িত্ব দেয় তদন্ত করার। সেদিনই বিকালে সাংবাদিকদের মুখোমুখি হই আমি, এবং আমি জানাই যে সিবিআই আরও একবার সুযোগ পেল নিজেদেরকে নিরপেক্ষ তদন্তকারী দল হিসেবে প্রমাণ করার। আমরা অপেক্ষায় রইলাম। সাধারণ মানুষ প্রতিদিনকার অভিজ্ঞতা থেকে যেভাবে তদন্ত আগিয়েছে, তাতে সাধারণ মানুষের সিবিআইয়ের উপর আস্থা কমতে কমতে তলানিতে থেকে গেছে। আর আজকে আমাদের কাছে একটি জুডিশিয়াল ডিক্লারেশন আছে, যা ট্রায়াল কোর্ট যা নথি তার সামনে ছিল তার ভিত্তিতে দিয়েছে। এই ট্রায়াল কোর্টে জাজমেন্ট যদি পড়েন, তাহলে সেখানে খুব স্পষ্ট করে কলকাতা পুলিশ এবং সিবিআই দুজনের সম্পর্কে অসন্তোষ প্রকাশ করেছে ট্রায়াল জাজ। ফলে যা সাধারণ মানুষ এতদিন ধরে বলে আসছে, যা আমাদের অভিজ্ঞতা, তা জুডিশিয়াল ডিক্লারেশনের মধ্যে দিয়ে উঠে এসছে। এখন এর সঙ্গে আমরা এটাও দেখেছি যে সিবিআই নির্দিষ্ট সময়ে চার্জশিট ফাইল করতে না পারার কারণে দুজন অভিযুক্ত তারা স্ট্যাচুটরি বেল পেয়েছে। ফলে এটা আরও একবার সিবিআইয়ের ব্যর্থতাকে প্রকট করে। একই সঙ্গে সিবিআইয়ের অফিসারদের যে প্রোঅ্যাক্টিভভাবে আমরা আদালতে অ্যাপিল করতে দেখেছি, এবং স্টেট এবং সিবিআই যে খেলায় নেমেছে বলে আমার মনে হয়েছে, তাতে এই খেলা এই কারণেই বলছি যে স্টেট, আমরা জানি আমাদের একটা ওয়েলফেয়ার স্টেট, সেই ওয়েলফেয়ার স্টেটের অ্যাপিল হচ্ছে আদালতের নির্দেশের বিরুদ্ধে ক্যাপিটাল পানিশমেন্টের। প্রথম প্রশ্ন, কোনো ওয়েলফেয়ার স্টেট কি এটা করতে পারে? দ্বিতীয় প্রশ্ন, যখন তারা তদন্তই করেনি, তখন তারা যে অ্যাপিল করতে পারে না, এখন আদালতের নির্দেশে আমরা সবাই জেনেছি। সিবিআই যে তদন্ত শেষ করতে পারেনি, সে ক্যাপিটাল পানিশমেন্ট জন্যে ছুটে গেল। কোথাও দুটি তদন্তকারী দলই রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বোধহয় সামনে এগিয়ে যাচ্ছে, মূল উদ্দেশ্য থেকে মানুষের দিক ভ্রষ্ট করার একটা লক্ষ্য। এই যে মানুষকে মিসডিরেক্ট করা, প্রথমত তো নিরপেক্ষভাবে তদন্ত করতে পারল না। কোথাও গিয়ে আমাদের মনে হয়েছে যে কোথাও কলকাতা পুলিশ সিবিআইকে বাঁচানোর চেষ্টা করে, সিবিআই কলকাতা পুলিশকে বাঁচানোর চেষ্টা করে। মানে কেন্দ্র আর রাজ্য একে অপরকে আড়াল করার চেষ্টা করছে, আসলে অপরাধকে আড়াল করার চেষ্টা করছে। রাষ্ট্র ব্যবস্থার দায়িত্বে যারা আছে, যারা নিরপেক্ষভাবে তদন্ত করবে, মানুষকে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যা যা করণীয় তাই করবে, তারা কোথাও গিয়ে অপরাধের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলেছে। তাহলে রাষ্ট্র ব্যবস্থার দায়িত্বে যারা আছে, যাদের দায়িত্ব হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা, তারা যদি অপরাধের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলে, তাহলে মানুষের যে অবস্থা হওয়ার কথা, আজকে আমরা সেখানে আছি। কেন্দ্র এবং রাজ্য পরস্পরকে আড়াল করতে চাইছে, খুব তাৎপর্যপূর্ণ একটা স্টেটমেন্ট। কিন্তু আমি যদি একদম উল্টো একটা ছবি আপনার সামনে তুলে ধরি, আপনি অবশ্যই জানেন শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতা, মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যে যে বিবাদ বিতণ্ডা চলছে, এ তো সম্পূর্ণ উল্টো ছবি। আরও অসংখ্য ছবি দেখানো যায়, আমি সাম্প্রতিকতম ছবি হিসেবে এটাই দেখালাম। কি বলবেন? দেখুন, আমি রাজনৈতিক মন্তব্য করতে চাইছিলাম না, এটা রাজনৈতিক নেতাদের কাজ, কিন্তু সাধারণ নাগরিক হিসেবে এটা আমাকে বলতেই হবে আজকে, যে রাজনীতি মমতা ব্যানার্জি বা শুভেন্দু অধিকারী করছেন, তা ভারতের সংবিধান স্বীকৃতি দেয় না। একেবারেই আমি সেই জায়গায় আসতে চাইছি। কারণ আমাদের দেশ যখন তৈরি হয়, যারা এই দেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে আমরা সকলেই চর্চা করি,
আমরা জানি যে ধর্মের ভিত্তিতে যে দেশ তৈরি হয় তার নাম পাকিস্তান। আর যে দেশে সব ধর্মের মানুষ থাকবে, সব ভাষার মানুষ থাকবে, সব জাতির মানুষ থাকবে, এই যে বৈষম্যের মধ্যে ঐক্যের যে বার্তা যে দেশ দেওয়ার ক্ষমতা রাখে, যে দেশকে নিয়ে আমরা গর্ব করি, তার নাম হচ্ছে ভারতবর্ষ। একেবারেই তাই। আর মমতা ব্যানার্জি এসে আমার মনে আছে ইমাম ভাতা চালু করে সম্ভবত 2012 সালে। আমরা চ্যালেঞ্জ করেছিলাম। দুটি মামলা হয়েছিল, একটা হয়েছিল একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে, আর একটা সাধারণ মানুষের পক্ষ থেকে। যে সাধারণ মানুষের পক্ষে প্রতিনিধিত্ব আমরা করেছিলাম, এবং সেদিনও আমরা বলেছিলাম যে রাষ্ট্রের এই কোষ থেকে তারা ধর্মের খাতে পয়সা ব্যয় করতে পারে না। ইমাম এই পরিচয়ের খাতিরে এটা সম্ভব না। আদালত বাতিল করে, তারপরেও ঘুরপথে সেই টাকা ওয়াকফ বোর্ডের থ্রু দিয়ে এরা দিচ্ছে, যেখানে ওয়াকফের একেবারে কোটি কোটি টাকা সম্পত্তি তছরূপ হচ্ছে। ওয়াকফের সম্পত্তি যদি তারা সিকিউর করতে পারতো, তাহলে রাষ্ট্রের কাছ থেকে, এই রাজ্যের কাছ থেকে 1 পয়সাও নিতে হতো না কাউকে ধর্মীয় খাতে টাকা ব্যয় করার জন্য। ওয়াকফ যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছে, সেই উদ্দেশ্যে যদি টাকা ব্যয় হতো, তাহলে রাষ্ট্রকে এই টাকা দিতে হতো না। তাহলে একধারে রাষ্ট্র ব্যবস্থা ওয়াকফের এই সম্পত্তি তছরূপ করতে সাহায্য করছে, অন্যদিকে এই ওয়াকফকে থ্রু দিয়ে ইমাম ভাতা দিয়ে আরও একবার অপরাধ করছে। তাই দুটো অপরাধী রাষ্ট্র ব্যবস্থার প্ররোচনায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হচ্ছে। আবার দেখবেন একটা সময়ের পরে পুজোর টাকা দিতে শুরু করে, তারপরে পুরোহিত ভাতা দিতে শুরু করে। এই সবই পরপর আমরা চ্যালেঞ্জ করতে থাকি। আমি যেটা বলার চেষ্টা করছি যে আমাদের মূল বক্তব্য রাষ্ট্র আর ধর্মের মধ্যে চীনের প্রাচীর গড়ে তোলার কথা আমাদের সংবিধান মতে, সেখানে বারবার এইটাকে তারা উল্লঙ্ঘন করছে। আর শুভেন্দু অধিকারী আরেকদিকে রামনবমী করছে। ধর্ম আচরণ, এই যে আমাদের দেশের যে সংবিধান আছে সেখানে বলা আছে প্রফেস, প্র্যাকটিস, প্রপাগেট, এই 3টে অধিকার ভারতবর্ষের নাগরিকের আছে। তাহলে এই ধর্মচারণ করা, বা একজন শিখ সে মাথায় পাগড়ি পরবে, একজন মুসলিম সে দাড়ি রাখবে, একজন হিন্দু সে মাথায় তিলক কাটবে, হ্যাঁ, এই প্রফেস করার অধিকার আমার আছে। মন্দিরে যাবে, মসজিদে যাবে, গির্জায় যাবে, অধিকার আছে, নাগরিকের অধিকার। ধর্ম প্রচার করবে, অধিকার, নাগরিকের অধিকার। কিন্তু এর পাশে রাষ্ট্রের যে দায়িত্ব, তা হচ্ছে এটা বলা আছে সাবজেক্ট টু পাবলিক অর্ডার, মোরালিটি অ্যান্ড হেলথ। এই তিনটি করে শব্দ আছে। আপনার এই নাগরিকের যে 3টে অধিকার দেওয়া আছে, তার সঙ্গে এই 3টে ক্যাভিয়েট দেওয়া আছে। এই 3টে ক্যাভিয়েটে হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। তাহলে কোথাও যদি রায়েট হয়, সেখানে বললাম স্টপ প্র্যাকটিসিং রিলিজিয়ান, ধর্মকে ঘরের মধ্যে নিয়ে যান, রাইট কোনো না হলে রাষ্ট্রকে ইন্টারভেন করতে হবে। যদি 90 ডেসিমেল স্বাস্থ্যের উল্লঙ্ঘন করে যদি মাইক বাজে, বন্ধ করতে হবে। হ্যাঁ, তাহলে অনৈতিক কোনো মন্তব্য করব না। তাহলে এই যে 3টে ক্যাভিয়েট দেওয়া আছে, 3টে ক্যাভিয়েটকে প্রতিনিয়ত রাজনৈতিক দলগুলো, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার দায়িত্বে যারা আছে, যে দল আছে, তারা প্রতিদিন এটাকে ভঙ্গ করছে, উল্লঙ্ঘন করছে। এখানেই রাষ্ট্র ব্যবস্থার যেখানে ইন্টারভেন করার কথা সেখানে করছে না, বরং উল্টোটা করছে। ফলশ্রুতিতে যে উদ্দেশ্য নিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছিলাম, যে উদ্দেশ্য নিয়ে আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল আমাদের দেশের নাগরিককে, যখন আমাদের দেশের সংবিধান তৈরি করে, তখন সংবিধান প্রণেতারা এটা মাথায় রেখেছিলেন, আজ থেকে আমার দেশ আর পরিচালনা করবে না কোনো ব্রিটিশ রাজ। আজ থেকে আমার দেশ পরিচালনা করবে এদেশেরই কোনো নাগরিক, যারা নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্ব করবেন।
আর সে কথা মাথায় রেখেই ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির একটা চ্যাপ্টার তৈরি করেছিল, যে চ্যাপ্টারটাকে সেদিনকের অর্থনৈতিক পরিস্থিতিতে বললো ইজ নট এনফোর্সেবল ইন কোর্ট। কারণ সেদিন যদি কেউ এসে বলে যে আমার এমপ্লয়মেন্টটাকে গ্যারান্টি করতে হবে, তাহলে সেই সময় যখন ইংরেজরা চলে গেল দেশ ছেড়ে, সেই সময় দেশের অর্থনৈতিক পরিস্থিতি তার ছিল না। আজকে ৭৭ বছর পেরিয়ে এসেছি, ৭৭ বছর পেরিয়ে এসেও দেখবেন যে প্রতিনিয়ত বেকার ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। হ্যাঁ, একটা গ্রুপ ডি চাকরির জন্য পিএইচডি করা একটি ছেলে অ্যাপ্লাই করছে, এই জায়গায় দাঁড়িয়ে আছি আমরা। সেখানে আপনি সেই রাষ্ট্র ব্যবস্থার নীতি প্রণয়নের মধ্যে দিয়ে সেই ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিকে এনফোর্স করতে পারলেন না এত বছর পরও, আর সেইটাকে চাপা দেওয়ার জন্য আবার বলছে আড়াল করার চেষ্টা, সেইটাকে আড়াল করার চেষ্টা করছেন আপনি এই ধর্মকে সামনে নিয়ে এসে, ধর্মীয় বিবাদকে সামনে নিয়ে এসে, যে বিবাদের কারণে অন্য একটা দেশ তৈরি হয়েছিল, আমার দেশ যাকে প্রশ্রয় দেয় না, এবং অন্য একটা দেশ জ্বলছে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন তারা সরাসরি সংবিধানের শপথ নিয়ে সংবিধানকে ভঙ্গ করছেন, সংবিধানের বিধিকে ভঙ্গ করছেন, তাহলে সংবিধানের শপথকে অপমাননা করছেন, তাহলে এরা সকলেই হচ্ছে দেশদ্রোহী। তাহলে যারা দেশদ্রোহী তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে, আর যারা দেশকে রক্ষা করতে চায় তারা অসহায় হয়ে রাস্তায় আছে। আর স্বাধীন সংস্থাগুলো, সেটা নির্বাচন কমিশন হতে পারে, সেটা সিএজি হতে পারে, হ্যাঁ, সেটা পাবলিক সার্ভিস কমিশন হতে পারে, যাদের দায়িত্ব ছিল এই সংবিধানকে প্রতিষ্ঠিত করা, নিরপেক্ষভাবে দেশকে তাদের সেই ইনস্টিটিউশনগুলো পরিচালনার মধ্যে দিয়ে, সেই নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে পরিচালনা করতে পারছে না। তাই কারণে সাধারণ মানুষ ভোট দিতে তাদের প্রতিনিধি পাচ্ছে। আপনার মধ্যে কোনো ফোন এসে আপনি ফোনটা ইন্টারভিউ চলাকালীন নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এই পরিস্থিতি আমাদের তৈরি হয়েছে। তাহলে এই পরিস্থিতিতেই এটা কোথাও যারা সংবিধান, আমি ছোট করার চেষ্টা করি, যারা সংবিধান রচনা করেছিলেন তারা সেদিন এই সম্ভাবনাকেও বোধহয় মাথায় রেখেছিলেন, আর রেখেছিলেন বলেই 5 বছর পর পর যেমন আপনার রাইট টু ভোট দিয়েছেন, তেমনভাবেই এই 5 বছরের মধ্যে আপনার আর্টিকেল 19 অধিকার দিয়েছেন, প্রতিবাদ করার অধিকার দিয়েছেন। তাই আপনাদের মাধ্যমে আমার সাধারণ মানুষের কাছে বার্তা যে আজকে এই সংবিধানের অধিকার রক্ষা করার দায় আপনার, এই সংবিধানকে রক্ষা করার দায় আপনার, এই দেশকে রক্ষা করার দায় আপনার। ফলে যাদেরকে দায়িত্ব নেওয়ার কথা ছিল তারা যখন ফেল করেছে, তখন সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে দেশকে রক্ষা করা। খুব কৃতজ্ঞ থাকবো আপনার কাছে, কারণ আপনি অত্যন্ত খুব প্রাণবন্তভাবে ব্যাখ্যা করলেন, মানে দেশদ্রোহী কেন, এতে রাজনৈতিক স্টেটমেন্ট কিন্তু রাজনৈতিকভাবে বলা নয়, একদম আইনের জায়গা থেকে, যে কথা আমাদের, আমি বলবো এটা রাজনৈতিক কথাই বললাম, কারণ আমাদের কাছে, আমার কাছে এবং আমাদের দেশের নাগরিকের কাছে প্রতিষ্ঠিত স্বীকৃত রাজনৈতিক দলিল বলতে যা আছে তা হচ্ছে আমার দেশের সংবিধান। এবং আমরা যারা লেম্যান, আমরা তো ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র শব্দগুলো তো আমরা প্রিয়াম্বেলে আছে, আমরা প্রত্যেকেই জানি। আপনার কাছে বিশেষভাবে ধন্যবাদ জানাবো এই অংশটুকুর জন্য। এরপরে এটা একটা দলিল হয়ে থাকবে। এর পরের পর্যায়ে একদম শেষ করব কথোপকথন একটা বিশেষ বিষয় দিয়ে। 2011 সালে আমি শুরুতে যার জন্য একটা লাইটার নোটে শুরু করেছিলাম যে কোর্ট রুমে সরকারকে নাকানি চোবানি খাওয়ানো, ড্রিবলিং করা ইত্যাদি বলেছিলাম। মোদ্দা কথা যেটা, যে 2011 সালের পরবর্তী একাধিক নিয়োগের বিষয়ে ভুরি ভুরি অভিযোগ ভেসে আসছে, আমি এখনও অভিযোগই বলবো, এবং সেটা নিয়ে ডিল করছেন আপনি, আপনারা কি বলবেন? দেখুন, দুর্ভাগ্যজনক বলতে আর ভালো লাগছে না, যে কথা শুরু থেকেই বলে আসছি, যে অপরাধ করছে যারা, অপরাধকে ঠেকানোর কথা ছিল যাদের, দেশে যাতে অপরাধ না হয় তার জন্য আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে, আর যাদের সেই ঠেকানোর দায়িত্ব ছিল তারাই অপরাধ করছে, আর তার ভিকটিম হচ্ছে সাধারণ মানুষ। দেখুন, প্রত্যেকটি সিলেকশন প্রসেস যা হচ্ছে তাতে তো সবাই চোর নয়, হতে পারে না। তাহলে কিছু লোক তারা সারা বছর ধরে পড়াশুনো করছে, তারা কোয়ালিফাই করছে, তারা আশা করছে যে আমি একটা এমপ্লয়মেন্টকে সিকিওর করব, নিশ্চিত করব যোগ্যতার নিরিখে। তাহলে যারা যোগ্য তারা আজ বঞ্চিত হচ্ছে, কারণ অপরাধী যারা তারা তাদের অপরাধকে কবুল করছে না। তারা বলছে না যে এইগুলো চোর আসলে যোগ্য,
তাহলে অপরাধী তার অপরাধ কবুল করলে যারা যোগ্য তারা কিন্তু এই সমস্যা থেকে নিস্তার পায়। সাধারণ মানুষকে যন্ত্রণার মধ্যে রেখেছে, এরা কঠিন অপরাধে দুষ্ট। এই কথা ভাবতে তো সত্যি মানে আশঙ্কা হয় যে একজন মানুষ 8 বছর 5 বছর 7 বছর চাকরি করেছেন, হঠাৎ করে যদি তার চাকরি জীবন নিয়ে এরকম একটা সংশয় তৈরি হয়। কথা ভাবতেই গায়ে কাটা দেয় যে একটি ছেলে সে সারা বছর ধরে লেখাপড়া শিখেছে, তার এই 20-25 বছর বয়স পর্যন্ত সে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে নিজেকে যোগ্য প্রমাণ করেছে, সে একটি জায়গায় চাকরি পেয়েছে, সেই চাকরি ট্রান্সফারেবল নয়, সেই চাকরি ছেড়ে দিয়ে স্কুল নিয়োগের ক্ষেত্রেই বলছি আমি, স্কুল শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সেই চাকরি করতে করতে সে আরও একটা জায়গায় পরীক্ষা দিচ্ছে যে এবার যদি বেটার পোস্টিং পাই, বাড়ির কাছে পাই, তাহলে পরিবারের সঙ্গে একটু সময় দিয়ে চাকরিটা করতে পারবো। তার 2টি বাচ্চা আছে, তার স্ত্রী আছে, তার বাবা মা আছে, সে আগের চাকরি ছেড়ে দিয়ে এই চাকরিতে যোগ দিল। তারপরে জানতে পারছে যে কিছু চোর এখানে কিছু চোরকে ঢুকিয়েছে, আর তার কারণে তার চাকরিটাও খোয়াতে বসেছে। আপনি ভেবে দেখুন যে আপনার যে রোজগারের মাধ্যম, একেবারেই সেই রোজগারটা কাল থেকে বন্ধ হয়ে যাবে। প্রতিদিন আপনার এই রোজগার বাড়ার সঙ্গে সঙ্গে যে দিয়ে দেওয়ার যে কনসেপ্ট, যে আজকে বাজার মূল্য নিরিখে আপনার স্ট্যাটাস তৈরি যাতে সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে সে তার রোজগারের নিরিখে তার একটা স্ট্যাটাস তৈরি হয়েছে সমাজে, তাকে লোকে শিক্ষক বলে জানে, কাল তাকে চোর বলবে। ঠিক। আর যে চুরি করেনি তাকে চোর বলবে, কারণ রাষ্ট্র ব্যবস্থার দায়িত্বে যাচ্ছিল, যাকে চুরি ঠেকানোর দায়িত্ব তারা চুরি করেছে। ভাবা যায় না, আমার গায়ে কাটা দিচ্ছে কথা ভাবতে, যে এই ধরনের অপরাধীদেরকে শুলে চাপানো উচিত। আমি বলবো আজকের আইন ব্যবস্থার বাইরে গিয়েও। এরপরে আর বিশেষ কিছু বলার থাকে না, তবুও নির্দিষ্ট একটা প্রশ্ন করতেই হবে। শুধুমাত্র শিক্ষা দপ্তর নয়, মানে WBCS বা অন্যান্য ক্ষেত্রেও কি এই ধরনের কোনো কেলেঙ্কারির অভিযোগ রয়েছে? আমরা দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্টে মামলা করছি, সেখানে আমরা প্রমাণ দিয়েছি যে একটি ছেলে সে প্রিলিমিনারি এক্সামিনেশনে কোয়ালিফাই করেনি, এবং দেখা যাচ্ছে তাকে একটা পরিজের নাম দিয়ে কোয়ালিফাই করানো হচ্ছে সাবসিকুয়েন্টলি, যা পাবলিক সার্ভিসের ইতিহাসে কখনো হয়নি। সাদা খাতা জমা দিয়েছে তার অভিযোগ, সে WBCS অফিসার হয়ে যাচ্ছে। পাবলিক সার্ভিস কমিশনে আমি একটু আগে বলছিলাম, যখন আম্বেদকর পাবলিক সার্ভিস কমিশনের এই প্রভিশন সংবিধানে ইন্ট্রোডিউস করছেন, এটা অনেক বড় কথা, আমি এক কথা শেষ করতে চাই। তখন উনি বলছেন যে পাবলিক সার্ভিস কমিশনকে সমস্ত রকম রাজনৈতিক সংস্পর্শ থেকে দূরে রাখতে, পরীক্ষার্থীর পরিচয় গোপন থেকে শুরু করে সব কিছু। সেই পাবলিক সার্ভিস কমিশন রাজনৈতিক নেতাদের দ্বারা পরিচালিত হয়েছে, এবং তার প্রমাণ আমরা আদালতে দিয়েছি। আর পাবলিক সার্ভিস কমিশনের দীর্ঘদিন ধরে কোনো সদস্য নিয়োগ হয়নি। আমাদের করা মামলায় আদালতের নির্দেশে চেয়ারম্যান নিয়োগ হয়েছে, এখনও বাকি সদস্যগুলো নিয়োগ হয়নি। অরাজকতা চলছে পাবলিক সার্ভিস কমিশনে। সাধারণ মানুষের যতগুলো জায়গা থেকে নিয়োগের সম্ভাবনা ছিল, সব জায়গায় এই ধরনের মানে অব্যবস্থাকে জারি রেখেছে যাতে চাকরি দিতে না হয়, এবং আর তার জন্যেই ধর্মের জিগির তুলেছে যাতে মানুষ নিজেদের মধ্যে লড়াই করে নিজেরা এই ধরনের আওয়াজ তুলতে না পারে। অনেক ধন্যবাদ শামীমদা কথা বলার জন্য, এরকম আরও এক্সক্লুসিভ কন্টেন্টস পাওয়ার জন্য, এবং ঠিক এজেন্ডায় আপনার চোখ সঠিকভাবে রাখার জন্য আপনার চোখ থাকতে হবে কবির সৌরভের ইউটিউব চ্যানেলে।